তো আজকে যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধান। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতবর্ষের সংবিধান। এই ভারতবর্ষের সংবিধানের কোন পার্টটা আমরা মানে আজকে শিখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল। তো ভারতবর্ষের মানে অরিজিনালি মানে ভারতবর্ষের যে কনস্টিটিউশন 1949 সালে যে 26শে নভেম্বর যে সংবিধান গৃহীত হয়, ঠিক আছে। তো তারপরে আর কি যে নতুন যে কনস্টিটিউশন বা সংবিধান তৈরি হলো, সেই কনস্টিটিউশনে এবং ইন্ডিয়ান যে কনস্টিটিউশন সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় কনস্টিটিউশন, মানে মানে ওয়ার্ল্ডের লার্জেস্ট মানে সংবিধান, সব থেকে বড় সংবিধান, লিখিত সংবিধান, ঠিক আছে। এই লিখিত সংবিধানের কেন বড় বলা হচ্ছে, কারণ হচ্ছে এই লিখিত সংবিধানের অনেকগুলো আর্টিকেল ছিল, মানে প্রায় 395টা আর্টিকেল ছিল। মানে প্রাইমারি মানে প্রাথমিক পর্যায়ে 395টা আর্টিকেল ছিল, এবং এই আর্টিকেল গুলো অনেকগুলো পার্টে ভাগ ছিল, ঠিক আছে। অনেকগুলো পার্টে ভাগ ছিল, মানে প্রাইমারি মানে প্রাথমিক পর্যায়ে 22টা পার্ট ছিল। পার্ট মানে দেখো, পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইগুলো হচ্ছে পার্টে ভাগ করা হয়েছে। অ্যান্ড সাবজেক্ট মানে পার্টের মধ্যে কি কি সাবজেক্ট আছে সেগুলো এখানে লেখা রয়েছে। অ্যান্ড আর্টিকেল অফ দি আর্টিকেল ইন দি কনস্টিটিউশন, এবং এখানে কি আছে আর্টিকেল মানে মানে আর্টিকেল মানে ধারা, বাংলায় বলা হয় ধারা, ঠিক আছে। তো আর্টিকেল কটা ছিল 395টা প্রাথমিক পর্যায়ে, এবং পার্ট কটা ছিল 22টা পার্ট ছিল। এবং হচ্ছে শিডিউল, আরেকটা আছে কি শিডিউল, শিডিউল মানে কি, শিডিউল মানে তফসিল, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল, এবং আর্টিকেলের আমরা মানে আমি আজকে একটু পড়াবো, এবং এই পিডিএফটা করা আছে, পিডিএফ এর মধ্যে সব আছে, সেইখানে লিখতে হবে না, ঠিক আছে। দেখো এখানে বলছে, দেখো দেয়ার আর 448 আর্টিকেল ইন 25 পার্ট, 12 শিডিউল, ঠিক আছে। একটু বড় করি, এবং 5 অ্যাপেন্ডিস উইথ দি মোর দেন 100 অ্যামেন্ডমেন্ট। মোর দেন এগুলো মানে এক্সট্রা আর কি, এগুলো মানে 100টার বেশি অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে আর কি। এবং এখন কতগুলো আর্টিকেল আছে, তার 448টা আর্টিকেল আছে, এবং পরবর্তীকালে আরো বাড়বে, ঠিক আছে। এবং 25টা পার্ট আছে, 12টা শিডিউল আছে, এগুলো বর্তমানে। কিন্তু আগে প্রাইমারি পর্যায়ে কি ছিল, 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং 8টা শিডিউল ছিল, ঠিক আছে। বর্তমানে বেড়ে গেছে, এখন হচ্ছে 448টা আর্টিকেল, 25টা পার্ট এবং 12টা শিডিউল রয়েছে। এবং অ্যামেন্ডমেন্ট গুলো জানতে হবে না, এগুলো অনেক আগে হয়ে গেছে অ্যামেন্ডমেন্ট। তো এই 25টা আর্টিকেল আমাদের কি, এই 25টা পার্ট আছে, সব কি জানতে হবে, সব জানতে হবে না। আর্টিকেল সব জানতে হবে, সব জানতে হবে না। শিডিউল কি সব জানতে হবে, হ্যাঁ কিছু কয়েকটা, যেহেতু শিডিউল বেশি নেই, 12টা শিডিউল আছে, সেগুলো শিডিউলগুলো একটু জেনে নিতে হবে, ঠিক আছে। তো এবার আমরা 1 নম্বর পার্ট, পার্ট কটা আছে, টোটাল 25টা পার্ট আছে। তাহলে 1 নম্বর পার্টে কি আছে দেখো, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। 1 নম্বর পার্টে কি আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে কি আমাদের যে ইন্ডিয়া ভারতবর্ষ এবং তার যে অঙ্গরাজ্য বা যে সীমানা, এই সমস্ত বাউন্ডারি, এই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো এখানে উল্লেখ আছে 1 থেকে 4 নম্বর আর্টিকেলে। কত থেকে কত, 1 থেকে 4 নম্বর আর্টিকেলের মধ্যে এগুলো উল্লেখ আছে। নেক্সট কি দেখো, পার্ট টু, পার্ট টু তে কি রয়েছে, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব আইন। কত আর্টিকেল, আর্টিকেল 5 থেকে 11, 5 থেকে 11 আর্টিকেলের মধ্যে এই সিটিজেনশিপ বিষয়টা উল্লেখ আছে। নেক্সট পার্ট থ্রি, ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার। নেক্সট এই মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেলে আছে, 12 থেকে, দেখো মৌলিক অধিকার কত থেকে কত, দেখো 12 থেকে 35 নম্বর আর্টিকেলে, মানে এই এই আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকারগুলো আছে। পার্ট ফোর, ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল লেখা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে নির্দেশমূলক নীতি। কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 36 থেকে 51। নেক্সট পার্ট ফোর এর এ, ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য, আর্টিকেল 51 এর এ। পার্ট ফাইভ, ইউনিয়ন মানে কেন্দ্রীয় শাসিত মানে কেন্দ্রীয় অঞ্চল যেগুলো হচ্ছে ইউনিয়ন মানে মানে আমাদের যে ইউনিয়ন অফ টেরিটরি যেটাকে বলা হয় ইউনিয়ন, সেটা 51 থেকে, মানে কেন্দ্রীয় সরকারের বিষয় 51 থেকে 151, সরি 52 থেকে 151। নেক্সট পার্ট সিক্স আছে স্টেট মানে রাজ্য, রাজ্য সম্পর্কে বিষয় রয়েছে, আর্টিকেল 152 থেকে 237। ওকে,
আচ্ছা, এবার এই যে পার্টগুলো আছে মাঝখানে এগুলো না করলেও হবে মোটামুটি। এখান থেকে এইটা করতে হবে। পঞ্চায়েত পার্টটা কত নম্বরে আছে? দেখো, এটা হচ্ছে কত? ১০ ১৯ সরি ১৯ কেন ৯ নম্বর পার্টে কি আছে? পঞ্চায়েত আছে। আর্টিকেল ২৪৩ থেকে ২৪৩ এর ও, মানে এ থেকে ও হবে, হ্যাঁ? তারপরে আছে দেখো মিউনিসিপ্যালিটি, মানে ৯ এর এ তে রয়েছে মিউনিসিপ্যালিটি, ২৪৩ এর পি থেকে জেড, জেড-জি। আর নেক্সট আছে দেখো পার্ট 9 এর বি, এটা কোঅপারেটিভ সোসাইটি। এটা ২৪৩ জেড থেকে ওই জেড বা এইচ থেকে টি, এরকম ভাবে উল্লেখ করা আছে। নেক্সট দেখো ১০ নম্বর পার্ট। ১০ নম্বর পার্টে কি আছে? শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া, আর্টিকেল করতে হবে না। শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া আর্টিকেল করতে হবে না। শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া, ওকে। ইউজ করে দাও, তাহলে সুবিধা হবে। স্ক্রিন শেয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার হচ্ছে। দেখো, তাহলে কোঅপারেটিভ সোসাইটি হয়ে গেল। নেক্সট দেখো পার্ট 10। পার্ট 10 এ কি আছে? শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া, আর্টিকেল করতে হবে না, করতে হবে না। রিলেশন, মানে দেখো রিলেশনশিপ বিটুইন রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, এটা কত নম্বর? 11 তে আছে। মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে রিলেশন, সেটা উল্লেখ করা আছে 11 নম্বর আর্টিকেল, এই পার্টে। আর্টিকেল 245 থেকে 263। 12 নম্বর পার্টে কি আছে? ফাইন্যান্স, প্রপার্টি, ঠিক আছে, কন্ট্রাক্ট অ্যান্ড সুইটস, আর্টিকেল এইটা করতে হবে। ফাইন্যান্স এন্ড প্রপার্টি, এগুলো পুরো হচ্ছে, আমি শোনো, মানে অ্যাকচুয়ালি এখানে যেগুলো আমি পড়াচ্ছি এগুলো সবই, মানে সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে আমি ডিপলি পড়াচ্ছি, কিন্তু আমি এই দুটো চারটে লিখিয়ে ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয়। কারণ এটা হচ্ছে পুরো যত সামনে পরীক্ষা আছে, মানে বিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, মানে আমি বিসিএস আর মানে মিসলেনিয়াস আর বিসিএস এর উপর বেস করে সেরকম পড়াচ্ছি যে এইগুলো পড়তে হবে। এবারে সিম্পল পরীক্ষাতে এইগুলো আসবে ছোট নম্বর, এই দুই একটা এরকম ফান্ডামেন্টাল, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এইগুলো হচ্ছে এই কটা করলে মোটামুটি এই সমস্ত মানে ছোটখাটো পরীক্ষার মধ্যে এগুলো এসে যায়। এবারে আমি মানে ডিপ পরীক্ষার জন্য, মানে যে একটু হাই কোয়ালিটির যে সমস্ত পরীক্ষা আছে বিসিএস থেকে, মানে মিসলেনিয়াস বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা, ক্লার্কশিপ, হ্যাঁ, এইগুলো পরীক্ষার জন্য আমাদের ভেতরের দিকে একটু করতে হবে, ঠিক আছে? ভেতরের দিকে আমরা এইগুলো পড়বো, ঠিক আছে? আমি পুরোটা মানে করাচ্ছি, তোমরা যার যতটুকু লাগবে সে ততটুকু করবে, এবং আমি যেগুলো করাচ্ছি করে যাবে, সব ক্ষেত্রে কাজে লেগে যাবে। চলো, তাহলে 12 নম্বরে আছে ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টি, এটা করলে হয়ে যাবে। আর্টিকেলটা এটা করতে হবে অবশ্যই, ঠিক আছে? আর্টিকেলটা করতে হবে। 264 থেকে 300 নম্বর আর্টিকেলে বলা আছে। সেই এইটা মনে আছে? এটা কি উল্লেখ করা আছে এই জায়গাটাতে? 301 এর ইয়েতে, 300 এর কি উল্লেখ করা আছে? সম্পত্তির অধিকার। হ্যাঁ। নেক্সট দেখো 13 নম্বর আর্টিকেল, ট্রেড, কমার্স, এই সমস্ত বিষয় উল্লেখ আছে 13 নম্বর পার্টে। আর্টিকেল করতে হবে 310, 301 থেকে 307। 4 নম্বর করে রাখতে পারো, সরি 4 নম্বর, 14 নম্বর করে রাখতে পারো, সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ ইউনিয়ন এবং স্টেটের আন্ডারে যে সার্ভিস রয়েছে সেটা তোমরা করে রাখতে পারো। নেক্সট দেখো ট্রাইব্যুনাল। আচ্ছা, ট্রাইব্যুনাল করতে হবে, ইলেকশনটা করতে হবে 15 নম্বর পার্টে। পার্ট 15 ইলেকশন, আর্টিকেল 324 থেকে 329 এর এটা করতে হবে, আর্টিকেলটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইলেকশন হলো। এবার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই করতে হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পার্ট কত নম্বর পার্টে আছে দেখো? এটা হচ্ছে 15, 16, 17, 17 নম্বরের পার্টে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, আর্টিকেলটা অবশ্যই করতে হবে, মাস্ট করতে হবে। 243 থেকে 251, ঠিক স্যার আছে? 200 করে 300 তো। এই 300, হ্যাঁ 351 থেকে, এই 343 থেকে 351। নেক্সট দেখো 18 নম্বর পার্ট, পার্ট 18 কি আছে? এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন কোথা থেকে নেওয়া হয়েছে? এই সরি, কোথা থেকে না, কত নম্বর আর্টিকেল? 352 থেকে 360। আচ্ছা, এমার্জেন্সি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলো তো? জার্মানি। জার্মানি থেকে নেওয়া হয়েছে। পরে দেখো 19 আর্টিকেল, এই পার্ট 19 মিসলেনিয়াস, মানে পুরো মিসলেনিয়াস বিষয়গুলো উল্লেখ আছে, মিক্সড বিষয়, 361 থেকে 367। 20 নম্বরে আছে কি? অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন,
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 368 আর্টিকেল, এটা পরীক্ষায় এসেছিল তো মনে হয়, কার এসেছিল এই 368 আর্টিকেল? আচ্ছা, হয়েছে আর্টিকেল, সরি, পার্ট পার্ট 21, ঠিক আছে, টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন, এইগুলো, এইটা না করলে হবে, এটাও না করলে হবে, এটা মোটামুটি এই পর্যন্ত করলে হবে, এই 20 নম্বর পর্যন্ত করলে হবে, ঠিক আছে। তো এইগুলো মনে হচ্ছে 22টা যে পার্ট আছে, এই 22টা পার্টের এই পার্টগুলো আমাদের একটু করে নিতে হবে, ঠিক আছে, একটু এটা করবে। আচ্ছা, এটা পঞ্চায়েতটা করতে হবে, আর্টিকেল করতে হবে, একটু দাগ মেরে দিই। সিটিজেনশিপ আছে 1 নম্বর পার্টে, ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, 2 নম্বর সিটিজেনশিপ, আর্টিকেলও করতে হবে, এগুলো সব আর্টিকেল করতে হবে, এগুলো সব আর্টিকেল করতে হবে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি ইউনিয়ন অ্যান্ড এটা 6 আছে স্টেট অ্যান্ড ডিপিএসপি অবশ্যই এটা করতে হবে। এই হলো গেল আমাদের যে পার্ট, শিডিউল, শিডিউল না, পার্ট এবং আর্টিকেল, এই কি কি সাবজেক্ট আছে এবং কত নম্বর আর্টিকেল, কত থেকে কত নম্বর আর্টিকেল আছে, সেটা আজকে আমরা মানে জানলাম প্রথম পার্টে, ঠিক আছে। আচ্ছা, এবার স্যার আমার এখান থেকে কি পড়তে হবে, কি পড়লে হবে? রাজীব আছে ক্লাসে? রাজীব নেই, আর্টিকেলগুলো করার জন্য বলছিল। ঠিক আছে, এবার দেখো আমরা যে পার্টিকেলগুলো পড়লাম না, এবারে হচ্ছে দেখো এই 1 নম্বর পার্টে, প্রতিটা পার্টে যে 1 থেকে 4-এ কি কি আছে সেগুলো এখানে ডিটেলস উল্লেখ করা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি স্যার আমাদের সব করতে হবে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের সবগুলো করতে হবে। যেমন ধরো 1 থেকে মোটামুটি এই পর্যন্ত আগের দিন হয়েছিল, অ্যাকচুয়ালি 30 পর্যন্ত হয়েছিল, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস পর্যন্ত হয়ে গেছে। ফান্ডামেন্টাল রাইটস পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। তো আমি একটা হালকা করে বলে যাচ্ছি, অসুবিধা হবে না, ঠিক আছে, বেশি সময় লাগবে না। দেখো পার্ট 1 এ যেটা বলা হয়েছিল, আর্টিকেল 1 থেকে 4-এ, 1 থেকে 4-এ কি কি উল্লেখ আছে দেখো, 1 2 3 নম্বর, ঠিক আছে, 4 নম্বর এখানে দেওয়া নেই। এখানে বলছে আর্টিকেল 1 নম্বরে আছে নেম অ্যান্ড দি টেরিটরি অফ ইউনিয়ন, মানে কি আমাদের যে ইউনিয়ন আছে, কেন্দ্রীয় সরকার আছে, তার নাম এবং টেরিটরি, সীমানা উল্লেখ করা আছে, ঠিক আছে। 2 নম্বর এইগুলো না করলে হবে, ভেতরের গুলো না করলে হবে, ঠিক আছে। অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ দি নিউ স্টেট, মানে নতুন রাজ্য তৈরি করার ক্ষেত্রে, যেমন ধরো একটা রাজ্য আছে, সেখান থেকে ভেঙে আরেকটা রাজ্য করা হলো, যেমন উত্তরপ্রদেশ থেকে কি হলো, উত্তরাখণ্ড হলো, এই ধরনের রাজ্য তৈরি করার ক্ষেত্রে এই 2 নম্বর আর্টিকেলটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর দেখো ফরমেশন অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারনেশন অফ এরিয়া বাউন্ডারিজ অ্যান্ড দি নেম অফ দি এক্সিস্টিং স্টেট, মানে কি 3 নম্বর আর্টিকেলে আছে নতুন রাজ্য ফরমেশন এবং তার এরিয়া কতটা হবে, বাউন্ডারি কতটা হবে, এই সমস্ত বিষয় উল্লেখ করা আছে, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর আর্টিকেল, এই সরি 2 নম্বর পার্টে 5 থেকে 11 নম্বরে কি কি বলা আছে। 5-এ কি আছে দেখো, সিটিজেনশিপ, মানে নাগরিকত্ব বিষয়ে বলা আছে। 6 নম্বরে আর্টিকেলে কি আছে, রাইট টু সিটিজেনশিপ, ঠিক আছে। এটা হচ্ছে যারা হচ্ছে মাইগ্রেট টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, পাকিস্তান থেকে যারা এই ভারতবর্ষে এসেছে তাদের যে সিটিজেনশিপ, নাগরিকত্ব বিষয়টা উল্লেখ আছে। রাইট টু সিটিজেনশিপ অফ এ সার্টেন পারসন হু হ্যাজ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, যারা পাকিস্তান থেকে ভারতে এসছে তাদের যে নাগরিকত্ব দেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে বলা আছে 6 নম্বর, দেওয়া হবে বা দিতে হবে বা দেওয়ার কথা উল্লেখ করা আছে এই আর্টিকেলে 6 নম্বরে। 10 নম্বর আছে, দেখো কন্টিনিউয়ান্স অফ রাইট অফ সিটিজেনশিপ, মানে কি সিটিজেনশিপ যে নাগরিকত্ব, তাদের যে অধিকার সেগুলোর কথা বলা রয়েছে। আর্টিকেল 11 রয়েছে পার্লামেন্ট টু রেগুলেট দি রাইট টু সিটিজেনশিপ বাই ল, মানে এই নতুন করে লর মাধ্যমে সিটিজেনশিপের যে নতুন নিয়ম, সেটা সেটা পার্লামেন্ট করতে পারে, তার অধিকার বলে দেওয়া হয়েছে 11 নম্বর আর্টিকেলে। পার্লামেন্ট টু রেগুলেট, মানে পার্লামেন্ট এটা রেগুলেট করবে দি রাইট অফ সিটিজেনশিপ, মানে নাগরিকত্বের যে অধিকার সেটা ঠিক করবে বাই দি ল, মানে আইনের মাধ্যমে, এটা 11 নম্বর। এটা আমি ওইগুলো করানো হয়নি, মানে এইগুলো করা হয়নি, প্রত্যেকে তোমরা আজকে এই এটা প্রত্যেকে কিন্তু ভালো করে শুনবে বা এগুলো করবে, আজ মানে এই পার্টগুলো আমরা আগে করাইনি, ঠিক আছে।
একটু ডিপ হয়ে যাচ্ছে আজকে, তো হোক, অসুবিধা নেই, ডিপ পড়লে ভালো। আর্টিকেল 12 থেকে 35 নম্বর আর্টিকেলে কি আছে দেখো। আমি বললাম যে মৌলিক অধিকার সেই আগে হয়ে গেছিল, সেই পার্টগুলো এখানে আছে। ডেফিনেশন অফ দি স্টেট, অর্থাৎ নতুন এই মানে স্টেটের যে ডেফিনেশন সেটা বলা হয়েছে। 13 নম্বরে আছে ল অফ ইনকনসিস্টেন্স উইথ এ অর ডিরোগেশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মানে কি মৌলিক অধিকার সম্পর্কিত কোনো আইন যদি মানে মৌলিক অধিকার বিরোধী কোনো বিষয় যদি আসে তাহলে সেটা ওই ইয়ে হবে আর কি, মানে অতটা গ্রহণযোগ্য হবে না। এই সমস্ত বিষয়গুলো বলা আছে 13 নম্বর আইনে। এই আইনে বিভিন্ন আইনের কথা বলা আছে 13 নম্বর আর্টিকেলে। এবার দেখো ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটস, গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার যেগুলো ইনিশিয়ালি আমাদের মানে ছিল আর কি বা আছে, সেগুলো আমাদের এখানে বলা হয়েছে। দেখো ইনিশিয়ালি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডেড 7 বেসিক ফান্ডামেন্টাল রাইটস, মানে হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন এরকম 7টা মৌলিক অধিকার আমাদের উল্লেখ ছিল। 1 2 3 4 5 6 7, 7টা বেসিক ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেওয়া হয়েছিল। নাও দেয়ার আর অনলি 6, বর্তমানে সেটা কত আছে, 6টা আর্টিকেল, 6টা মৌলিক অধিকার আমাদের এখন আছে। দি রাইট টু প্রপার্টি, মানে সম্পত্তির অধিকার, যেটা 31-এ উল্লেখ করা ছিল, ওয়াজ রিমুভড, মানে কি রিমুভ করে দেওয়া হয়, ওখান থেকে রিমুভ করে দেওয়া হয় ফ্রম দি লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার যেটা ছিল 6 নম্বর, সেটা হচ্ছে মানে সম্পত্তির অধিকার যেটা ছিল মানে 31 নম্বর আর্টিকেলে, সেটা রিমুভ করে দেওয়া হয় দি লিস্ট অফ দি ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকারের যে ছিল সেটা থেকে বাতিল করে দেওয়া হয় বাই দি বাই 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। কত নম্বর আর্টিকেলের কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়, বাই 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালে। এটা আমরা আগের দিন পড়েছিলাম, তাই না? সেটা কি রাইট হলো? এই লিগ্যাল রাইটস, এটা একটা আইনত অধিকার হলো কিসের মাধ্যমে? আর্টিকেল আন্ডার 300 রে, অর্থাৎ এই মানে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সেটা বর্তমানে লিগ্যাল রাইট আইনত অধিকার হলো, সেটা রাখা হয়েছে কত, আন্ডার আর্টিকেল 300, মানে 300 এর আর্টিকেলে রাখা হয়েছে। ওয়াজ মেড, হ্যাঁ মেড অ্যান্ড ইনক্লুডেড পার্ট 12, ঠিক আছে, অফ দি কনস্টিটিউশন, অর্থাৎ যেটা বর্তমানে কত নম্বর পার্টে রাখা হয়েছে, 12 নম্বর পার্টে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে? 300 এর আর্টিকেলে। এবং কত নম্বর পার্টে? 12 নম্বর পার্টে উল্লেখ করা হয়েছে। বোঝা গেল? স্যার এটা তো 44তম সংবিধান। হ্যাঁ, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছে 1978। 1978 সালে। ঠিক। ঠিক আছে, পুরোটা মানে বুঝতে পেরেছো? এই যতটুকু হলো সবাই বুঝতে পেরেছো এভরিওয়ান? ইয়েস। নেক্সট দেখো স্যার হ্যাঁ স্যার একটা কোশ্চেন বলছি, 7 রকমের মৌলিক অধিকার ওটা কি আলাদা ধারা, আর যেটা 6টা অধিকার করেছে সেটা কি আলাদা আলাদা ধারা? আচ্ছা, এই 7টা না, সবই একই, জাস্ট এই 6টা মানে টোটাল 7টা ছিল, তো সেখান থেকে একটা রিমুভ করে দেওয়া হয়। তো বর্তমানে 6টা মৌলিক অধিকার আছে। সেই মৌলিক অধিকার কি কি আমরা একটু পড়বো এবারে, আমরা পড়বো সেই 6টা মৌলিক অধিকার কি কি। ফার্স্ট নাম্বার 1 মৌলিক অধিকার, সেটা কি? রাইট টু ইকুয়ালিটি, মানে কি সাম্যের অধিকার। রুচি, হ্যাঁ স্যার। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, দেখো 1 নম্বর আর্টিকেল যেটা মৌলিক অধিকার, যে 6টা মৌলিক অধিকার সংবিধান আমাদের দিয়েছে তার মধ্যে 1 নম্বর আছে রাইট টু ইকুয়ালিটি, মানে কি সাম্যের অধিকার। এটা আর্টিকেল 14 থেকে 18 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, ঠিক আছে? এবারে প্রত্যেকটা 14 থেকে 18তে কি কি বলা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো আর্টিকেল 14, আর্টিকেল 14-এ কি আছে? ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে আমরা প্রত্যেকে সমান। আর্টিকেল 15, মানে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সমান, কেউ আলাদা না, সাম্যের অধিকার, মানে ইকুয়ালিটি বিফোর ল, সবাই সমান আইনের কাছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। একজন হচ্ছে মানে ভিখারি, যার আইন, ভিখারির জন্য যা আইন, মুকেশ আম্বানির জন্য তাই আইন, ঠিক আছে? একজন চোরের জন্য যা আইন, একজন সাধুর জন্য তাই আইন, সবার জন্য সমান আইন, ঠিক আছে? কেউ দোষ করলে তার
সেম মানে সাজা হবে, কারোর আলাদা সাজা হবে না। আর্টিকেল 15 কি বলছে, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দি গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট অ্যান্ড সেক্স অ্যান্ড প্লেস অফ দি অফ বার্থ। অর্থাৎ 15 মানে 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ এবং কাস্ট নির্বিশেষে, সেক্স নির্বিশেষে এবং সবাই সমান অধিকার থাকবে। ঠিক আছে, কারোর প্রতি ডিসক্রিমিনেশন করা যাবে না, মানে বৈষম্য করা যাবে না। আর্টিকেল 16 কি বলছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। মানে কি, এই যে সরকারি চাকরির ক্ষেত্রে কি হচ্ছে, সাম্যের অবস্থা বজায় থাকবে, মানে সমান অধিকার দেওয়া কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে সেটা তো নেই, সরকারি চাকরির ক্ষেত্রে সাদা খাতা জমা দিয়ে চাকরি হচ্ছে, কোনো সাম্য টাম্য নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, এগুলো বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, কিন্তু এটা 16 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে সবাই ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। আর্টিকেল 617 অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি, মানে কি, অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। আগে যেমন অস্পৃশ্যতা ছিল, এখন আর সেটা নেই, সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বলতে পারবে কত নম্বর আর্টিকেলে ডিলিট করে দেওয়া হয়েছে, এই সরি কত সালে এই এই যে অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে? 17 তো, আর্টিকেল 17। 17 নম্বর, কিন্তু মানে কত সালে? 1955। 1955 না 52? জানা নেই স্যার। দেখো তো, দেখে নাও তো, 52 না 1952 হবে, 52-51 হবে এরকম। নেক্সট দেখো আর্টিকেল 18 মানে 18 নম্বর আর্টিকেলে কি আছে, অ্যাবলিশ অফ টাইটেল অ্যাবলিশের কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট আর্টিকেল, যেটা 2 নম্বর মৌলিক অধিকার, সেটা হচ্ছে এটা 2 নম্বর মৌলিক অধিকার, রাইট টু ফ্রিডম, মানে কি, স্বাধীনতার অধিকার। সেটা কত থেকে কত, 19 থেকে 22 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে রাইট টু ফ্রিডম। ওটা 1955 হবে। 1995, বাহ লুসি, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, এটা 1955। স্যার 18 নম্বরটা একবার বুঝিয়ে দিন না, অ্যাবলিশন অফ টাইটেলস বলতে কি বোঝাচ্ছে? অ্যাবলিশ অফ টাইটেল, এটা দেখ, এটা কি, এই বিষয়টা হচ্ছে, দেখো আগেকার দিনে কি হতো, রায় বাহাদুর সরকার, তারপরে হচ্ছে চন্দ্র বাহাদুর, তারপরে কি এই সিংহ রয়, এই সিংহ রয় এখানে আছে, দেখো সিংহ রয়, দেখি তোমার টাইটেল দেখেই বোঝাতে হবে। দেখো এই ধরো, কোথায় জুলি ফুলি আছো? জুলি টুলি নেই। জুলি কোথায় গেলে, জুলি থেকে বোঝাতে হবে, সিংহ রয় এটা হচ্ছে জমিদার বংশ, মানে তো এখন জমিদার ছিল, এইসব টাইটেল আর কি, এই টাইটেল গুলো দেওয়া হয়েছে ইংরেজদের দ্বারা, এই টাইটেল গুলো দেওয়া হয়েছে, মানে যারা ইংরেজদের একটু তেল মাখাতো তখনকার দিনে, মানে মোটামুটি একটু সেই এখনো যেমন ছিল। মানে আপনার কথা ঠিক বলছি না, 1950-এ ওটা মানে বলে না, মানে মুখের কথা অ্যাবলিশ করা হয়েছিল, কিন্তু অ্যাক্ট পাস হয় 55-তে। 1950 কি হয়েছিল, মানে এমনি মানে বলা হয় না, বলা হয়েছিল যে এটা তুলে দেওয়া হবে, বিল উপস্থাপন কিন্তু করা অ্যাক্ট হিসাবে পাস হয়, বিল হিসাবে পাস হয় ওটা 55-তে। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে বিল উপস্থাপন করা হয় ওই এটা, আর বিলটা পাস হয়, রাষ্ট্রপতি সাইন করতে হয়, তো সাইন করা হয়েছিল 55-তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা ইয়েতে কোথাও ইয়ে হচ্ছিল, দেখছিলাম যে 1900 ওইরকম আছে, 50-52 এরকম ছিল, তারপরে ফ্যাক্ট বলেনি, তো হয়তো এরকম হবে, যাই হোক, ঠিক আছে, তাহলে ওটা ফাইনালি এটা হয়। তো এখানে দেখো টাইটেল গুলো, আগেকার দিনে সেই টাইটেল দেওয়া হতো না, সেই চক্রবর্তী, তারপরে এই সমস্ত টাইটেল, বিভিন্ন উপাধি দেওয়া হতো, রায় বাহাদুর উপাধি বা এরকম ধরনের কিছু। এইগুলো কি হচ্ছে, তখন এই ইংরেজরা দিত, কিন্তু স্বাধীনতার পরে সেগুলোকে ডিলিট করে দেওয়া হয়, যে এগুলো আর কোনো কাউকে কোনো উপাধি দেওয়া হবে না, সরকার যেমন একটা টাইটেল উপাধি। নেক্সট দেখো 19 নম্বর আর্টিকেল 19 কি বলছে, ঠিক আছে, গ্যারান্টি দেওয়া হয়েছে অল দি সিটিজেন, সমস্ত সিটিজেন্সকে 6টা রাইট, 6টা অধিকার দেওয়া হয়েছে। সেগুলো কি কি, এই 19 নম্বর আর্টিকেলে সেগুলো বলা আছে। নাম্বার 1 এ আছে, দেখো এগুলো পরীক্ষায় আসে, এটা WBCS এর জন্য হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো ছোট ছোট পার্টে আসে। এই 19-এর এ তে কি বলা হয়েছে, 19-এর বি তে কি বলা হয়েছে, 19-এর সি তে কি বলা হয়েছে, এগুলো দেখো। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে কি, তুমি স্বাধীনভাবে তোমার কথা বলতে পারবে। এখন যেমন কি আমরা কথা বলতে ভয় পাই,
এবার ডালিয়া বলবে যেমন স্যার, এক্সাম্পল হলো স্যার, কথা বলতে ভয় পায়। ঠিক আছে? তো কি হয়েছে? কে ভয় পায়? আপনি? হুম, কাকে বলছেন? বুঝতে পারলাম না। ফ্রিডম অফ স্পিচ মানে কি এখন মানে আমাদের স্পিচ মানে কি আমাদের এক্সপ্রেশন করার মানে ফ্রিডম দেওয়া হয়েছে, স্বাধীনভাবে বাক বাক স্বাধীনতা, দেওয়া হয়েছে। বাক বাক স্বাধীনতা। স্বাধীনতা, বাক বাক স্বাধীনতা। স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, তো হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এটা দেওয়া হয়েছে 19-এর এতে। নেক্সট হচ্ছে ফ্রিডম ফ্রিডম টু অ্যাসেম্বলি অ্যান্ড পিসফুল কি পিসেবল অ্যান্ড উইদাউট আর্মস মানে কোনো অস্ত্র নিয়ে, ঠিক আছে, তুমি স্বাধীনভাবে তুমি ওই কি করতে পারো, অ্যাসেম্বলি জমায়েত করতে পারো কোনো অস্ত্র ফস্ত্র ছাড়া, ঠিক আছে, পিসফুল ভাবে শান্তিপূর্ণভাবে। ঠিক আছে? নেক্সট দেখো ফ্রিডম, এক মিনিট, নেক্সট দেখো 3 নম্বর বলছে ফ্রিডম টু ফ্রম অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়ন মানে কি তুমি সংগঠন তৈরি করতে পারবে বা ওকে। আচ্ছা স্যার, আপনি যে বললেন এই টাইটেল বিলোপ, ওটা কত সাল? হ্যাঁ, ওই টাইটেল যে টাইটেল এন্ড, হ্যাঁ ওটা কেন তো অ্যাবলিশন অফ টাইটেল, 1955 বললো তো। এটা তো আনটাচেবিলিটি বললেন। ও আচ্ছা, টাইটেল বিলোপ ওটা আনটাচেবল। হ্যাঁ, টাইটেল ওইরকম না, ওইরকম হয়নি, ওইরকম বলা হয়েছে যে টাইটেল বিলোপ করা হয়েছে, কিন্তু সাল ওইরকম না, মানে টাইটেল বিলোপ মানে হচ্ছে একেবারে টাইটেল বিলোপ মানে তারপরে আর স্বাধীনতার পরে আর কোনো টাইটেল দেওয়া হয়নি। না না, ওটা তো হয়েছে অনেক পরে, স্বাধীনতার অনেক পরে। স্যার স্বাধীনতার সময় তো মানে 47 সালে আমাদের সমস্ত স্টেট গুলো অ্যাড হয়নি না। টাইটেল কি কত আছে, 1952 ওটাও আছে নাকি? না আমি জানি না, আমি জিজ্ঞেস করছি, সালটা তাহলে লিখে নিতাম। না ওইরকম নেই, অনেক বা ওইরকম অনেক পরে হয়েছিল। ভাতা তো বিলোপ হয়েছিল মানে 71-এ, হুম, কিন্তু এটা কত সালে হয়েছিল? তাহলে ওটা একটু দেখে নাও, তাহলে ওটা ওইরকম ভাবে যদি থাকে, ওইরকম তো 11ই ডিসেম্বর 2019 মনে হয় স্যার। এই 2019 পর্যন্ত টেনেছে 1919 হবে। টাইটেল কে? হ্যাঁ 2019 হ্যাঁ স্যার, একবার চেক করে নেন নেটে, কিন্তু শিওর না, আমি তো অনেকদিন আগে পড়েছি, শিওর না। আচ্ছা আচ্ছা, দেখে নাও, 2019-এ এসে ভাতা বিলোপ হয়েছে টাইটেল? আমার বিশ্বাস হচ্ছে না। দেখে নাও একটু। আচ্ছা, এবার দেখো 1904-এ কি আছে, ফ্রিডম ফ্রিডম টু মুভস ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ তুমি মানে ফ্রিডম করতে মানে তোমার ফ্রিডম দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, মুভ করতে পারবে ফ্রিলি মানে মুভ করতে পারবে তুমি মুক্তভাবে এক জায়গা থেকে অন্য জায়গায়, যে কোনো জায়গায় ভারতবর্ষে এই প্রান্ত থেকে ও প্রান্তে, মানে কি উত্তর থেকে দক্ষিণে, পূর্ব পশ্চিম থেকে পূর্বে, তুমি যেখানে খুশি তুমি যেতে পারো, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এটা তোমাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু তুমি এই বর্ডার পেরিয়ে বাংলাদেশে যেতে পারবে না, তুমি বর্ডার পেরিয়ে পাকিস্তানে যেতে পারবে না, যদিও বাংলাদেশ কাছাকাছি, শ্রীলঙ্কা কাছাকাছি, কিন্তু তুমি এদের দেশে যেতে পারবে না, কারণ তোমার সেটা অধিকার নেই। তুমি অনেক দূরে অবস্থিত কাশ্মীরে যেতে পারবে, অনেক দূরে অবস্থিত রাজস্থানে যেতে পারবে, অনেক দূরে অবস্থিত হিমাচল প্রদেশে যেতে পারবে, কিন্তু এবং অনেক দূরে অবস্থিত তামিলনাড়ুতে যেতে পারবে, কিন্তু কাছাকাছি শ্রীলঙ্কা বা বাংলাদেশ বা নেপাল বা ভুটানে তুমি যেতে পারবে না। এটা তোমার রেস্ট্রিক্স মানে এটা তোমার স্বাধীনতা দেওয়া হয়নি। তুমি কি করবে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যে কোনো জায়গায় তুমি মুভ করতে পারবে, ঠিক আছে, যেতে পারবে। নেক্সট দেখো, তাহলে তো ভুটানে যেতে তো ভিসা লাগে না, তাহলে সেখানে তো আমি হ্যাঁ যেতে পারবো। এবারে হচ্ছে কে বলছে ভিসা লাগে? ভুটানে যেতে ভিসা লাগে স্যার? না লাগে তো। শোনো, এবার কিছু কিছু লাগে না, লাগে না। না, ভুটান আর নেপালের যে লাগে না, ভুটান নেপালে লাগে না, মানে কিছু এবার স্যার কিছু আমি তো জানতাম ভুটানের একটা সামান্য এরিয়ায় ফুনসোলিং বলে একটা জায়গা আছে, ওখানে পর্যন্ত ইন্ডিয়ানদেরকে এমনি ঘুরতে যেতে দেয়, তারপরে যেতে গেলে তো ভিসা লাগে জানতাম। হয়তো হবে, আমি জানি না ঠিক, আমি এমনি পশ্চিমবঙ্গের বাইরে যাই না কোনোদিন, আর ভুটান তো দূরের কথা। আরে বাইরে যেতে কে বলছে, ইনফরমেশনটা তো রাখতে হবে। হ্যাঁ, হতে পারে হয়তো মানে এটা আছে, তবে বা নেপালের সঙ্গে মনে হচ্ছে বা ইয়ের সঙ্গে, নেপাল বা ভুটানের সঙ্গে এরকম কোনো ইয়ে নেই যে তুমি, আচ্ছা নেপালের কাছাকাছি কারা থাকে, তোমরা তো থাকো, বলো তো এরকম কোনো কিছু লাগে? নেপালের কাছাকাছি বিহার পাবলিক থাকবে, বিহারের কেউ কি আছে? বিহার, এই তো লুসি বিহারের লোক। ওই যে কি একজন হাত তুলেছে দেখুন। স্যার বিহারে থাকলেও বিহারে থাকিনি স্যার। কে হাত তুলেছে? প্রিয়াঙ্কা, বলো প্রিয়াঙ্কা, তুমি কোথাকার লোক? ভুটানের?
না স্যার, আমি হাওড়ার। তুমি হাওড়ার লোক? আচ্ছা না স্যার, আমি জুলিদি হাত জানবে, তুলেছিলাম। জুলিদি উত্তরবঙ্গের মেয়েও জানবে, ওখানকার স্যার, আমি কাছাকাছি হাত তো। তুলেছিলাম বলতে যে ওই আপনি যেটা পড়াচ্ছেন হুম ওটা নোটের মধ্যে দাগ দিয়ে দেবেন তো, যেটা ফোকাস করব সেই জন্যই হাত তুলেছিলাম। হ্যাঁ, ওখানে ভুটান আর নেপাল যেতে হলে না ভোটার কি বলছো বলো? আমিও শুনতে পেলাম না কি বলছে। আচ্ছা বলছে ভোটার, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এসব নিয়ে যেতে হয়। হ্যাঁ সে তো নিয়ে যেতে হবে। চলো সে তো পাশের রাজ্যে গেলেও নিয়ে যেতে এটাই হবে। বলছিল জুলিদি, শুনতে পারলি? হ্যাঁ আচ্ছা নেক্সট দেখো, ফ্রিডম টু রেসিডেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ইন এনি পার্ট অফ দি টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্থানে বা যে কোনো না জায়গায়। না ওগুলো দিয়েই যাওয়া যায়, এক্সট্রা ভিসা করতে হয় না। আচ্ছা কথাগুলো কেটে যাচ্ছে খুব। একটু পরে বলবে যখন নেটওয়ার্ক ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা বলছে ফ্রিডম টু রেসিডেন্ট মানে কি, এই তোমার ঘর বাড়ি বানানোর জন্য অধিকার দেওয়া হয়েছে। তুমি যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি বসতি স্থাপন করতে পারবে, ঘর বাড়ি স্থাপন করতে পারবে। যদিও সেই জম্মু কাশ্মীরে সেই অধিকার ছিল না। 2019 সালের আগে পর্যন্ত জম্মু কাশ্মীরে কেউ সেটেলমেন্ট তৈরি করতে পারতো না, কেউ বসতি স্থাপন করতে পারতো না, কিন্তু বর্তমানে সেটা পারবে। হ্যাঁ অমিটেড, এই অমিটেড এটা 6, এটা 4 5 6 অমিটেড মানে কি গো? ভুলে নেওয়া বা মিস বাদ করে যাওয়া, যেটাকে বলে ছেড়ে যাওয়া। হ্যাঁ অমিট করে যাওয়া মানে ছেড়ে যাওয়া, যে জিনিসটা কাকে ছেড়ে যাবে? মানে অমিট করে গেছেন, মানে কোনো জিনিস আপনি লিখতে গিয়ে মানে মিস করে গেছেন জিনিসটাকে, সেটা হচ্ছে অমিট করে যাওয়া বলে ওটাকে। ও আচ্ছা 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 কটা হলো? 3 4 5টা ওই যে আছে 6টা 6টা। আচ্ছা আচ্ছা এটা বাদ দেওয়া হয়েছে। আচ্ছা 7 নম্বর, এই 6 নম্বরটা দেখো, ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন, এনি অকুপেশন, ট্রেড, বিজনেস, অর্থাৎ তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে, তুমি চাকরি করতে পারবে, এই অধিকার দেওয়া হয়েছে। এই 6টা অধিকার এই 19 নম্বরে বলা হয়েছে। 19 নম্বরের মধ্যে 6টা আছে, দেখো এই 6টা রাইট বলা হয়েছে 19 নম্বরের মধ্যে। ওকে নেক্সট দেখো 20তে আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভেকশন অফ দি অফেন্স। 21 নম্বরে আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। 22 নম্বরে আছে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন অ্যান্ড সার্টেন কেসেস। এই 4টে আর্টিকেল আমাদের করে নিতে হবে, ঠিক আছে? যেগুলো আর্টিকেল দিলাম সেগুলো মুখস্থ করতে হবে, খুবই পরীক্ষায় পড়ে এগুলো, এগুলো বারবার পরীক্ষায় পড়ে। 23 নম্বরে আছে দেখো প্রোহিবিশন অফ ট্রাফিক অফ ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। মানে এটা হচ্ছে কোনো মানুষকে জোর করে খাটানো যাবে না, বা তাকে বেগার খাটানো যাবে না, এই সমস্ত বিষয় বলা হয়েছে 23 নম্বর আর্টিকেলে। 24 নম্বরে আছে প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের আন্ডার 14 ইয়ার্স এজ, মানে যাদের 14 বছরের নিচে বয়স, তাদেরকে কি করতে পারে না, কোনো এমপ্লয়মেন্ট মানে কোনো কাজের সঙ্গে নিযুক্ত করা যেতে পারবে না, বা ফ্যাক্টরি বা মাইন্সে কাজ করানো যেতে পারবে না, মানে করানো যাবে না, ঠিক আছে? নেক্সট দেখো এটা এটা 1 এটা 1 2 এটা 3 হলো, এটা 4 4 হলো স্যার। 4 নাম্বার শিশুদের নিষিদ্ধকরণটা 4 নাম্বার বললেন, 24 নাম্বার ধারা। হ্যাঁ 24 নম্বর ধারা। আচ্ছা এটা 1 নম্বর, এটা 2 3 এটা 4, মানে মৌলিক অধিকার যে 6টা আছে না, সেইটার কাউন্ট আমি করছি এখানে। ওটা 3 নম্বর, মানে শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে ওটা পড়ছে। হুম আচ্ছা এবার দেখো এটা দেখো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান মানে কি, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 নম্বরে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 নম্বরে আছে কি, ফ্রিডম অফ কনসিয়েন্স কনসেন্স অ্যান্ড ফ্রি প্রফেশন অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্রোগ্রেশন অফ রিলিজিয়াস, মানে কি 25 নম্বরে বলা হয়েছে যে তুমি তোমার বিশ্বাস, তুমি তোমার মানে প্রথা অনুযায়ী তুমি তোমার ধর্ম পালন করতে পারবে। 26-এ আছে কি, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, তুমি ধর্মীয় সংগঠন করতে পারবে। 27 নম্বরে আছে ফ্রিডম অ্যাজ এ পার্ট ট্যাক্স ফ্রম প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান, মানে কি পে ট্যাক্স। হ্যাঁ
পে ট্যাক্স, হ্যাঁ পে ট্যাক্স। ফ্রিডম, কর হ্যাঁ ফ্রিডম স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাজ এ পে ট্যাক্স ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। এটার মানে হচ্ছে কি, মানে যে কোনো পার্টিকুলার রিলিজিয়ান মানে ধর্মীয় এতে তুমি কি করতে পারবে? বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের জন্য কোনো রূপে কর আদায়ের বাধ্য করা যাবে না। হ্যাঁ, কোনো প্রকারে কর আদায় করা যাবে না, বা তুমি এরকম যদি মানে বলতে কোনো বিশেষ ধর্মের উপরে কোনো নিষিদ্ধ কর আরোপ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ ধর্মীয় কর ধর্মীয় আগেকার কর দিনে নিত না, সেটা করা যাবে না। করা যাবে না। সেই জিজিয়া এই সমস্ত কর হতো না, জিজিয়া। হ্যাঁ, মানে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন অন্য ধর্মের ক্ষেত্রে এরকম রুলস করতে পারবে না যে এদেরকে এই কর দিতে হতে পারে। হ্যাঁ, 28 আছে কি ফ্রিডম, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন বলছে ফ্রিডম দেওয়া হয়েছে অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। এটার মানেটা কি বাংলায়, মানে কি হবে 28 নম্বরে? আংশিকভাবে সরকারি অর্থ দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনরূপ ধর্মীয় শিক্ষা দান করা যাবে না। হ্যাঁ, রিলিজিয়াস 28 নম্বর মানে ধর্মীয় ইনস্ট্রাকশন বলুন, ধর্মীয় পাঠ পড়ানো যাবে না। হ্যাঁ, এই হচ্ছে ধর্মীয় কথা। ইনস্ট্রাকশন বা হচ্ছে ধর্মীয় হ্যাঁ, কোনো বিষয় শিক্ষা এখানে প্রতিষ্ঠানের ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতা দেওয়া যাবে না, বা ধর্মীয় স্বাধীনতা কেউ দিতে পারবে না আর কি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। নেক্সট দেখো কালচারাল, কিন্তু স্যার এটা তো হয়। এটা হয়তো কালচারাল দিতে পারবে স্যার, ওটা দিতে পারবে। ওই ফ্রিডমটা রয়েছে, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, মানে ওই অ্যাটেন্ড করতে পারবে, সেটার দিকে স্বাধীনতা আছে। বিষয়টা মানে দুটো ভাবে এখানে আলোচনা করে যেতে পারে, যে তুমি তোমার ধর্ম অনুযায়ী তুমি সেই ধর্মটা পালন করতে পারবে, অথবা যাতে অন্য ধর্মের ক্ষতি না করে আর কি, হ্যাঁ হ্যাঁ এরকম আর কি। খারাপ কথা না বলে। হ্যাঁ, এগুলো অনেক ডিটেলস ব্যাখ্যা রয়েছে, বুঝলে? আমরা না স্যার, তার জন্য তো প্রথমে বলে দিলাম। এরকম না, মানে ধর্ম শিক্ষা দিতে গেলে ওই গার্জেনের রাখবে আর কি, অনুভূতি ক্রমে। হ্যাঁ হ্যাঁ, এই কুহেলি ডিটেলসটা ভালো বলতে পারবে, এইসবে ভালো ডিটেলস পড়েছে ও। অবশ্যই, এটা আরো এই 28 নম্বর সংবিধান নিয়ে পড়াশোনা করেছে মানে ও ডিটেলস জানবে। 28 নম্বর আর্টিকেলের মধ্যে আরো 1 2 3 4 এরকম অনেকগুলো এরকম পার্ট করে লেখা আছে, ঠিক আছে? এরকম মানে মানে ছোট ছোট বিষয়গুলো আরো উল্লেখ করা আছে ডিটেলস। নেক্সট দেখো 29 নম্বর আর্টিকেল, মানে কালচারাল এবং এডুকেশনাল রাইটস আছে 29 এবং 30 নম্বর আর্টিকেলে। প্রোটেকশন অফ মাইনরিটিদের প্রোটেকশন, মানে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, মানে সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের ভাষা ধর্ম অনুযায়ী তারা শিক্ষা গ্রহণ করবে। এবং হচ্ছে 30 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে তুমি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে। এটা হচ্ছে বলা হয়েছে এই 30 নম্বর আর্টিকেলে। হ্যাঁ বলো। হুম 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 বৃষ্টি হচ্ছে বিশাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো পড়াতে হবে। কেউ আসবে কি? যদি আসে আমাকে ফোন করবি, যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। হুম 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 পাচ্ছি না, শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষার স্বাধীনতার অধিকার হয়ে গেছে, শিক্ষা এবং কালচারাল সাংস্কৃতিক অধিকার হয়ে গেল 29 এবং 30 নম্বর আর্টিকেলে। 30 নম্বর আর্টিকেলে ওই এডুকেশনাল ইনস্টিটিউশন স্থাপন করতে পারবে। নেক্সট দেখো 32 নম্বর আর্টিকেলে বলা আছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ওকে, 32 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এটা দেখো যে আর্টিকেল 32 রেমেডিস ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার এনফোর্সমেন্ট করার জন্য এই বিষয়টা এখানে বলা হয়েছে 32 নম্বর আর্টিকেলে। এই গেল মৌলিক অধিকার। এবার আমরা পড়বো ডিপিএসপি ডাইরেক্ট। আর্টিকেল 32 কে হার্ট এন্ড সোল অফ দ্য কনস্টিটিউশনও বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল 32। স্যার আর্টিকেল 32 লেখা আছে, তাহলে 34 35 এগুলোতে কি আছে?
35 পর্যন্ত না, মানে হ্যাঁ, আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা। হ্যাঁ, তো হ্যাঁ। বাকিগুলোতে কি আছে? 33, 34, 35? বাকিগুলোতে বিভিন্ন ধরনের আইনের কথা বলা হয়েছে। অনেক ধরনের আইনের কথা বলা হয়েছে। ঠিক আছে? 33, 34, 35 হ্যাঁ, ওই সশস্ত্র বাহিনী প্রয়োজন মনে করলে হ্যাঁ, বিভিন্ন বড় বড় যে সংস্থাগুলো আছে তাদের উপর চড়াও হতে পারে। হ্যাঁ। দেখো এই এই বিষয়গুলো যেমন ধরো পার্লামেন্টকে স্বাধীনতা দেওয়া হয়েছে, মৌলিক অধিকার করতে পারবে, রিডিউস করতে পারবে। পার্লামেন্টের ক্ষমতা দেওয়া হয়েছে অনেকগুলো। ঠিক আছে? হ্যাঁ, ওই আর্টিকেল 32টা পড়েছিল। 32 পড়েছিল? হ্যাঁ, যে কেউ ডিপ্রাইভড মনে করলে হুম। সে কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। ও এটা আচ্ছা। কোন আর্টিকেলে বলা আছে? 32, 33, এটা 34, এসেছিল, এটা 35। এসেছিল। হ্যাঁ, হ্যাঁ, 32 থেকে 35 চারটেই দিয়ে দিয়েছে। তুমি তো জানো 32 বলে ফাট করে বলে হ্যাঁ, দিয়েছে। আমার 32টাই তো পড়েছে, আমি এই জন্য কিউরিওসিটির জন্য জিজ্ঞেস করলাম যে 33, 4, 5 এ কি লেখা আছে। আর ওইগুলো পরীক্ষায় আসে না। ওই কারণে ঠিক আছে? এগুলো আসে না পরীক্ষায়। কিন্তু দিয়ে দিয়েছে ওগুলো না অতটা 4টে অপশন। গুরুত্বপূর্ণ নয় ওগুলো। হ্যাঁ, হ্যাঁ, এবার কি বলুন তো, এই যেমন কুহেলি ডিটেলস জানে ওগুলোতে কি আছে, কিন্তু আমরা তো জানি না, আমরা তো হ্যাঁ, 32টাই শুধু পড়েছি না। হ্যাঁ। এবার 32 যেমন থেকে 35 পুরোটাই কনস্টিটিউশনাল রেমেডিস। ধরো যখন হচ্ছে ধরো হবে ওই যখন ন্যাশনাল এমার্জেন্সি হবে, ঠিক আছে? সেই সময় পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে যে তোমরা যদি মনে করো যে এই সময় আর কি ভারত মানে যে মানুষ রয়েছে তারা হচ্ছে মানে সমস্ত মানুষদের উপর তুমি মানে তাদেরকে সেনাবাহিনীতে পাঠাতে পারো। ঠিক আছে? মানে কি ওই আর্ম ফোর্স মানে সমস্ত মানুষদের এটা মৌলিক অধিকার তুমি কেড়ে নিয়ে বলবে যে সবাই সেনাবাহিনীতে যোগদান করো। পার্লামেন্টের এই ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে। চলো এবার দেখো ডিপিএসপিটা একটু বলে দিই হালকা করে। ঠিক আছে? 51টা রয়েছে। চলো ডিপিএসপি গুলো আমাদের করতে হবে, সবগুলো করতে হবে না, তবে কিছু কিছু করতে হবে। এগুলো একটু দেখে নাও। দেখো ডেফিনেশন করতে হবে না, এটা করবে। অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত মানে কি পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে। 39 এর করতে হবে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। স্যার হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার আপনি যখন পিডিএফটা দেবেন সেখানে আপনার ওই নোট করা পিডিএফটা কি দেওয়া যাবে? তাহলে সুবিধা হবে, নাহলে সব ঘেটে যাবে, বুঝতে পারবো না। মানে মানে লাল কালি দিয়ে কোনগুলো করতে হয়, কোনগুলো করতে হবে, কোনগুলো করতে হবে না, এই যে আপনি দাগিয়ে দিচ্ছেন। আচ্ছা হ্যাঁ, তাহলে কি এইগুলো থাকবে এরকম নাকি আমি পুরো পরিষ্কার করে দেবো? এরকম করে দিলে মানে আমি বুঝতে পারবো তাহলে কোনগুলো আমাদের করতে হবে, নাহলে না তো কোনগুলো করতে হবে না হবে সব আবার ঘেটে যাবে। আচ্ছা তাহলে এটা আমি হ্যাঁ, আমার হ্যাঁ, মনে আপনার হচ্ছে। এরকমটাই থাকুক ভালো, যেটা আপনি স্টার মার্কস দিচ্ছেন, এই দিচ্ছেন, এগুলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এটা সেভ করব, বলবে হ্যাঁ যখন আমি এটা ক্লাসটা এন্ড করব তখন বলবে যে সেভ সেভ করতে বলবে, আমি সেভ করে দেবো, বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ সেটাই ঠিক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু মনে করবে, নাহলে মানে যখন কেটে দিলে কিন্তু আর হবে না। একটু মনে করবে, তাহলে সেভ করব, এটা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা তাহলে আমি এটা এটা এই পিডিএফটাই দেবো, অসুবিধা নেই। ওকে সোহেলি? হ্যাঁ স্যার। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ চলো। সিপিআর লেস করে নিন, সেভ হয়ে যাবে। হ্যাঁ না না এটা কন্ট্রোল লেস করে নিন, সেভ হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা আরো বাকি আছে, সেগুলো কাজগুলো করি তারপর সেভ করবো লাস্টে। চলো 39 এর এতে কি আছে? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এডস। ঠিক আছে? জুলিকে লিঙ্কটা দিয়ে দাও তো, আবার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও তো, জয়েন হতে পারছি না। ডালিয়া গ্রুপে আবার লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, আর্টিকেল 39 এর বলা হয়েছে মানে কি ইকুয়াল জাস্টিস মানে কি সমান তোমার বিচার হবে, এবং সমান ফ্রি লিগাল এডস মানে কি সমান তোমার ওই নেওয়া হবে, ওই কি বলে বেতন নেওয়া হবে, সমান তোমার বেতন নেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো বলা হয় 39 এর এতে বলা হয়। ওকে বলো। এই পড়াচ্ছি আজকে পড়াবে, বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ কটার ট্রেন? আমার তো এখন দেরি আছে, আমার তো দেরি আছে, এগুলো এত তাড়াতাড়ি কিভাবে হবে, সবে একটু আগে শুরু করেছি। আচ্ছা আর্টিকেল 44 রয়েছে, আচ্ছা 44 না 40। আচ্ছা এটা তো বুঝতে হচ্ছে ফ্রি লিগাল এডস মানে ওই ফ্রি লিগাল এডস মানে কি
তোমার যা মানে সবাই সমান ইয়ে নেওয়া হবে আর কি, ওই ফিস আর কি, সবার সমান ফিস নেওয়া হবে। মানে আদালতে গেলে এরকম নয় যে আমরা মানে গরিব লোকের জন্য আলাদা ফিস হবে, বড় লোকের জন্য আলাদা ফিস হবে, মানে সবার সমান ফিস হবে। ঠিক আছে, ফি এবং ফ্রিতে দেওয়া হবে আর কি। এই মানে আইনত যে বিভিন্ন ধরনের সরকারি যেটাকে বলা হয় না, সরকারি উকিল বা ইত্যাদি ইত্যাদি। 41 এর এতে কি আছে? 41 এ রয়েছে রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন এ সার্টেন কেসেস। অর্থাৎ এই 41 নম্বর আর্টিকেলে বলছে আমাদের রাইট টু ওয়ার্ক দেওয়া হয়েছে, মানে কাজের অধিকার দেওয়া হয়েছে, রাইট টু এডুকেশনের দেওয়া হয়েছে, মানে রাইট টু এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স, সরকারি সহযোগিতা, এই সমস্ত বিষয়ের কথা বলা আছে 41 নম্বর আর্টিকেলে। এগুলো করতে হবে। আচ্ছা, 43 তে রয়েছে কি দেখো, লিভিং ওয়েজ। মানে কি লিভিং ওয়েজ, হ্যাঁ দেবো লিভিং ওয়েজ ইটিসি, মানে ন্যূনতম আমাদের যে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম ইয়ে সেটা দিতে হবে। এগুলো হালকা করে করবে, অত ডিপ করতে হবে না। ঠিক আছে, এটা করতে ডিপ করতে হবে, এটা ভালো করে করতে হবে আমাদের। ইউনিফর্ম সিভিল কোড, এই বর্তমানে এটা নিয়ে খুব মানে হ্যাঁ উত্তরাখণ্ডে হলো তো, হ্যাঁ উত্তরাখণ্ডে স্যার শুরু হয়ে গেল তো ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে, এটা ভারতবর্ষে চালু হবে। এইটা নিয়ে খুব মাথামাথি চলছে, মানে কেন্দ্রীয় সরকার সেটা করছে যে সবার জন্য সমান আমাদের সিভিল কোড থাকবে, এক দেশ এক আইন। এক দেশ এক আইন। ঠিক আছে, এটা ডিপিএসপি তে বলা হয়েছে। এখানে সরকার করছে বলে মানে যারা বিরোধিতা করছে তারা কিন্তু বিরোধিতা, মানে যারা এখন বিরোধিতা করছে তারা সরকারে থাকলে তারা করবে, আবার এখন যারা এগুলো বিরোধী এইসব মানে এগুলো পলিটিক্স আর কি। এগুলো তো আমাদের দেশের রুলস স্যার, ভালো কিছু কাজ হলো বিরোধী মানে আমাকে বিরোধিতা করতে হবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু ডিপিএসপি তে বলা হয়েছে। বর্তমানে সেটা মৌলিক মানে কিছু কিছু আইন যেগুলো এগুলো মৌলিক অধিকার না, কিন্তু এগুলো ডিপিএসপি মানে কি, সরকার যদি মনে করে এটা মানে অ্যাকচুয়ালি ডিপিএসপি মানে কি বলতো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মিন্স কি, মানে এর মানে হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগণের কল্যাণের জন্য এমন কিছু এই বিষয়গুলো যদি নেওয়া হয় তাহলে আমাদের ভারতবর্ষের মানুষের জনকল্যাণ হবে। জনকল্যাণকর হচ্ছে আর্টিকেল। এগুলোকে সবাই যদি সরকার যদি মানে ইমপ্লিমেন্ট করে তাহলে সবাই সুখে থাকবে, একটা দেশ সুগঠিত মানে সুখী হবে আর কি। এটা বলা হয়েছে ডিপিএসপি তে। এবার হচ্ছে সরকার মানে রাজ্যগুলো পরিচালনার জন্য এই পলিসিগুলোকে, হ্যাঁ মানে কি, হ্যাঁ। এগুলো যদি কোনো সরকার নিতে পারে তাহলে সেই সরকার অবশ্যই সেই দেশটা ভালোভাবে চলবে, মানে চলবে মানে কি ভালো একটা তৈরি হবে। যেমন ধরো এই আর্টিকেল 45, এটা আমাদের বলা হয়েছিল যে সরকার বলে দেওয়া হয়েছে যে কোনো সরকার যদি আমাদের সরকার যদি চাই, আর্টিকেল 45টা কি বলা হয়েছে দেখো, প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন। এটা পরীক্ষায় খুবই আসে, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, এটা পরীক্ষায় খুবই আসে। 45 আর্টিকেল, 45 নম্বর আর্টিকেল। স্যার এটা থেকে কি ওই সর্বশিক্ষা অভিযান? হ্যাঁ, না সর্বশিক্ষা অভিযান না, এটা হচ্ছে আমাদের 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত যে আমাদের বিনামূল্যে শিক্ষা দিচ্ছে সরকার, 86th অ্যামেন্ডমেন্ট এবং হ্যাঁ 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, 2000 সালে 2000 থেকে 2001 সালে এটা 2002 সালে স্যার কনফার্ম হয়েছে, হ্যাঁ ওই একটা পাস হয়েছিল। 1 থেকে 2 এর আমার এই 45টা এসেছিল। হ্যাঁ 45 এসেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার আমার 21A আর 45টা একটু হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ কোনটা দেবো ওইটা মাঝে মাঝে গুলিয়ে যায়। আজকে বলে দিচ্ছি দেখো, এটা এইটা হচ্ছে সমস্ত পরীক্ষাতে আসে, ঠিক আছে, যে কোনো পরীক্ষায় আসে এই পরীক্ষা মানে, ঠিক আছে। তো এটা কিরকম, এটা ডিপিএসপি তে ছিল কিন্তু 45 নম্বর আর্টিকেল। এবার যখন মৌলিক অধিকার হয়ে গেল, মানে কি সরকার এবার বলল ভাই এটা আমাদের মৌলিক অধিকার, ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে মানে ভারতবর্ষের জনগণের জন্য 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত জনগণের মৌলিক অধিকার করে দেওয়া হলো। এবারে বলছে ভাই মৌলিক অধিকার তো হলো, এটা তো আর ডিপিএসপি নয়, তাহলে এটা কোথায় রাখা হবে, তাহলে মৌলিক অধিকারের মধ্যে রাখা হবে। তাহলে মৌলিক অধিকার আমাদের কোথায় ছিল, একটা হচ্ছে সেই স্বাধীনতার অধিকার, এই স্বাধীনতার অধিকারে এই জায়গাটায় রাখা হয়েছে। দেখো একটু আগে পড়লাম, দেখো 21-এর, এই দেখো 21-এর প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনালিটি, এটা 21। এবার 21-এর এতে ফ্রিডম অফ
এডুকেশন মানে না, রাইট তাহলে স্যার ডিপিএসপি থেকে যখন ওটা মানে ফান্ডামেন্টাল রাইটস এ চলে গেল, তাহলে থেকে ডিপিএসসি থেকে ওটা অমিট হয়ে গেছে, না ডিপিএসসি তে রয়ে গেছে ওটা? ওটা ডিপিএসপি তে আছে, কিন্তু ওটা এখন রাইটস হয়ে গেল, মৌলিক অধিকার হয়ে গেছে। সে তো জানি মৌলিক অধিকার হয়ে গেছে ওটা 21A রিমুভ তে। হয়নি, ওটা ওইরকম আছে, রিমুভ হবে না, ওটা রিমুভ করা ওটা হবে। একই জিনিস তো, একই জিনিস, পরে ওটা ওখানে অ্যাড হয়ে গেছে ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো যখন মৌলিক অধিকার করা হলো তখন এটা 21 এতে রাখা হয়ে গেল, 21 আর্টিকেলে রাখা হয়েছে। বোঝা গেল নায়ক? তার মানে ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন যদি দিয়ে 21 এও দেয় আর 45 দেয়, কোনটা দেবো? এইটা হয়, এইটা দেবে, 21 এতে দিতে হবে। এখন হচ্ছে দিতেই হবে। হ্যাঁ, আর যদি হুম, বলা হয় এখন 21 দিতেই এ হবে। হয়ে গেছে মানে ওটা রাইট, ওটা আচ্ছা কোনো আচ্ছা, শিশুকে হ্যাঁ বঞ্চিত হ্যাঁ, করাই কোর্টে যাবে না। কোর্টে যাওয়া হবে নালে। বুঝতে পারলাম, মানে বুঝতে পারলাম। শিশু যদি অধিকার থেকে বঞ্চিত হয়, বাবা মা জেলে যাবে। হ্যাঁ। আবার প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে এরকম যদি বলে যে মানে এরকম বলবে যে কত নম্বর আর্টিকেলে, তখন ওই যদি 45 আর্টিকেল যদি অপশন থাকে আর কি, ওইগুলো নেই আর কি। অপশন দেখতে হবে। এইগুলো নেই, এই অপশনটা নেই, ধর 21 এতে নেই, তখন আমাদের এই অপশনটাই দিতে হবে, 45 নম্বর আর্টিকেলটা দিতে হবে। হয়ে গেল? এটা তো মোটামুটি বুঝতে সবাই পেরেছি স্যার। কম বেশি জানো। তো এগুলো পরীক্ষায় আসে, এবং এই পার্টটা কিন্তু এই এসআই এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারভিউ এর জন্য প্লাস হচ্ছে এই এর জন্য, ওই রিটেনের জন্য এই পার্টটা খুবই কোনটা কোনটা ডিপিএসপি? ডিপিএসপি এই যে এগুলো বলছি, এই এই যে 45 আর 21 এটা তো? হ্যাঁ হ্যাঁ 45 মানে 21 ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, তাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে প্রশ্ন দেয়, দিতে পারে না, দেয়। ঠিক হ্যাঁ, আছে? এসআই কোশ্চেন গুলো না ভেবে ভেবে দিতে হয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। আচ্ছা, ডালিয়াদি এসআই দিয়েছো কখনো? না না, আমি কোশ্চেনটা দেখেছিলাম, ওই জন্য মানে একটু ভেবে আচ্ছা, তো ওটা তোমাকে শুধু দিতে হয়। ইংলিশে হয় কি? হ্যাঁ, ওটা পুরো ইংলিশে, পুরো ইংলিশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই জানার ছিল। আচ্ছা আচ্ছা, তো এটা ধরে হয়ে গেল, 44 হলো, 45 হলো, এই দুটো করতে হবে, ও খুব ভালো আচ্ছা, এবার দেখো 46টাও করতে হবে হালকা করে। ঠিক আছে, দেখো প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক্যাল ইন্টারেস্ট অফ শিডিউল কাস্ট, মানে এসসি এসটি এন্ড ওবিসি দের মধ্যে এডুকেশনাল যে অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট, মানে কি এসসি এসটি ওবিসি এবং হচ্ছে যারা হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের জন্য কি হবে, এডুকেশন দিতে হবে, এডুকেশন এবং ইকোনমিক সহায়তা দিতে হবে। ঠিক আছে, এটা বলা হয়েছে। ওকে, এটা একটু করতে হবে। 47টা হালকা করে করবে। হ্যাঁ, হেলথের কথা বলা হয়েছে। 48টাও হালকা করে নেবে, অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি। ঠিক আছে, অ্যান্ড 49 অবশ্যই করতে হবে। 49 প্রোটেকশন অফ মনুমেন্ট অ্যান্ড প্লেস অ্যান্ড অবজেক্ট অফ ন্যাচারাল ইম্পর্টেন্স, অর্থাৎ আমাদের যে সেই প্রাচীন যুগের রাজারা, আকবর বাবর, তারপর হচ্ছে আমাদের সেই রাজারা যারা করে গেছে আর কি, মনুমেন্ট স্থাপন করে গেছে, পর্তুগিজ, তারপরে হচ্ছে ইংরেজরা যে মনুমেন্ট গুলো স্থাপন করে গেছে, ভিক্টোরিয়া, এগুলো সবই আমাদের সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের ডিপিএসপি তে বলা হয়েছে। এবং 50 নম্বর আর্টিকেলটা অবশ্যই করতে হবে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, অর্থাৎ আমাদের এই যে বিচার ব্যবস্থা থেকে শাসন বিভাগ আলাদা করতে হবে। বিচার বিভাগ যদি আর শাসন বিভাগ যদি একই হয়ে যায়, মানে প্রশাসন আর বিচার বিভাগ যদি একই হয়ে যায়, তাহলে গোলমেল হয়ে যাবে, সরকার আমার জনগণ হচ্ছে পাগল হয়ে যাবে, জনগণের কোনো স্বাধীনতা থাকবে না। সেইখানে বলছে এই সেপারেট করে দেওয়া কথা বলা হয়েছে, ফ্রম জুডিশিয়ারি মানে বিচার বিভাগ থেকে, ফ্রম এক্সিকিউটিভ মানে কি শাসন বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা করার কথা হয়েছে। এবং বর্তমানে আমরা তো দেখছি, তাই না? কিন্তু এখন আবার সরকারের পক্ষের একটা উকিল আছে, মানে সরকার বুঝতে পারছো তো, এখন সব ভাগ হয়ে গেছে, একটা সরকারি পক্ষের উকিল আর একটা বিরোধী পক্ষের উকিল, তাই না? এখন মানে বুঝতে, এখন সেই এসব আর মানে কি বলবো, সব হয়ে গেছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 51 এর আর্টিকেল অবশ্যই এটা করতে হবে, এটা অবশ্যই করতে হবে 51। সেটা কি, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এটা পরীক্ষায় আসে যে আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতা করতে হবে, আন্তর্জাতিক শান্তি স্থাপন করতে হবে এবং সিকিউরিটি দিতে হবে, প্রদান করতে হবে, এটা বলা হয়েছে 51 নম্বর আর্টিকেলে। এবং 51 তে বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ এটা আমাদের মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে পার্ট 4 এরিয়াতে, এবং ফান্ডামেন্টাল ডিউটিসে মৌলিক কর্তব্যের এটা বলা হয়েছে 51 তে।
ঠিক আছে? এগুলো আমাদের খুব ভালো করে করতে হবে। এগুলো পরীক্ষায় পড়বে। মানে কিছু হোক আর না হোক এগুলো আমাদের করতে হবে। যেগুলো দাগ মেরে দিলাম এগুলো করতে হবে। এবার হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। এখানে ডিউটিসটা এটা পরে হবে। ৪২তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের ১০টা ডিউটিসের কথা বলা হয়েছে। ৮৬তম সংবিধান সংশোধনে ২০০২ সালে এটা কিছু অ্যাড করা হয়েছে। 11টা ১১টা মানে ওই এডুকেশনটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে? আগে ১০টা ছিল, এখন হচ্ছে একটা হয়েছে এডুকেশন। তার মানে বর্তমানে ১১টা আমাদের ডিউটিস হয়েছে। ঠিক আছে? এগুলো আর্টিকেল। এবার স্যার বলছি আমার স্যার বলছি রিজার্ভেশনের যেটা সেটা ওই 22% এসসিদের জন্য আর 8% না 6% এসটিদের জন্য, হ্যাঁ না তাই মানে ওই এসটিদের জন্য 6% নাকি 8%, তাই জানছি। মানে রিজার্ভেশনের মানে এসসি হ্যাঁ রিজার্ভেশনটা 22% রিজার্ভেশন ফর এসসি আর এসটিদের জন্য 6%। এসটিদের জন্য মানে এই দেখো হ্যাঁ স্যার, রিজার্ভেশনে কার কতটা আছে এখানে তো সেটা হ্যাঁ রিজার্ভেশনটা এখানে নেই, আমি এমনি জিজ্ঞাসা করছি যে ও আচ্ছা আচ্ছা এসটিদের জন্য এক জায়গায় দেখেছিলাম 8%, এক জায়গায় দেখেছি 6%, তো এসটিদের জন্য 6% নাকি 8%? রিজার্ভেশনের গল্প তাহলে আমি এটা একটু অফ করে দিই। দাঁড়াও, গল্প রিজার্ভেশনের গল্প আসতে একটু পড়ে নিই, দেখো গল্প আসছে। ঠিক আছে? রিজার্ভেশনের গল্প দেখো। ঠিক এবারে আছে স্যার। আরো কিছু কিছু আর্টিকেল রয়েছে আমাদের এগুলো করতে হবে। হালকা করে একটু বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। প্রেসিডেন্ট করতে হবে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করতে হবে, এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন করতে হবে, ইলেকশন অফ প্রেসিডেন্ট করতে হবে, 61 ইমপিচমেন্ট অফ দি প্রেসিডেন্ট এটা করতে হবে। হ্যাঁ, এক্সিকিউটিভ পাওয়ার এটাও করতে হবে। ভাইস প্রেসিডেন্ট হালকা করে করে নেবে, এটা করতে হবে না, এটা করতে হবে না, এটা করতে হবে। পাওয়ার অফ প্রেসিডেন্ট টু পার্ডন মানে মানে প্রেসিডেন্ট মাঝে মাঝে সেই মৃত্যুদণ্ড, সেই আমরা সিনেমাতে দেখেছিলাম না, সেই মানে কেউ ফাঁসি হয়ে যাচ্ছে, প্রেসিডেন্ট ওই মুকুব করে দিল, মানে মাঝে মাঝে এরকম হয় না। পাওয়ার অফ প্রেসিডেন্ট টু পার্ডন মানে ক্ষমা করার ক্ষমতা প্রেসিডেন্টের দেওয়া হয়েছে, এটা করতে হবে। হ্যাঁ, মিনিস্টার অফ কাউন্সিল, অ্যাটর্নি জেনারেল এটা করতে হবে, অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এটা করতে হবে। ওকে। 80 রাজ্যসভা। দেখো 80 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কম্পোজিশন অফ দি রাজ্যসভা। ঠিক আছে? রাজ্যসভা গঠনের কথা বলা হয়েছে। এবং 81 নম্বর আর্টিকেলে লোকসভা গঠনের কথা বলা হয়েছে, এটাও করতে হবে। এগুলো আমাদের করতে হবে। ডিউরেশন অফ আচ্ছা, নেক্সট হচ্ছে 100 নম্বর আর্টিকেল কোথায় গেল? 100 নম্বর আর্টিকেলটা দেয়নি এখানে। আচ্ছা 100 নম্বরটা না, 110। টোটাল কটা আর্টিকেলস আছে? টোটাল 395টা আর্টিকেল আছে প্রাইমারিলি, মানে প্রাথমিকভাবে। এটা এখন করে রাখবে, বেশি নতুন করে করতে হবে না, এটাই আসে পরীক্ষায়। কিন্তু বর্তমানে স্যার 448টি বললেন। হ্যাঁ, সেটা 448টা, এটা আমি এমনি জানার জন্য একটু জেনে রাখবে যে ভাই বর্তমানে হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করে বর্তমানে 448টি, আর এমনি যদি জিজ্ঞাসা করে তাহলে 395টি হ্যাঁ। প্রাইমারিলি। মানি বিল আমাদের করতে হবে। 110 নম্বর আর্টিকেলে মানি বিলের কথা বলা হয়েছে। ফাইন্যান্সিয়াল বাজেটের কথা বলা হয়েছে। হ্যাঁ, 12 নম্বর আর্টিকেলে এটাও করতে হবে, পরীক্ষায় আসে এগুলো। 14 নম্বর আচ্ছা এটা করতে হবে 123 পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রমুগলেটেড অর্ডিন্যান্স ডিউরিং দি রেসেস অফ দি পার্লামেন্ট, মানে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা বলা, এই পাওয়ার দেওয়া হয়েছে প্রেসিডেন্টের। 123 নম্বর আর্টিকেলে এটা করতে হবে। সুপ্রিম কোর্ট, এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট এটা করতে হবে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটা করতে হবে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটা করতে হবে। ডিউটিস অফ ক্যাপ না করলে হবে, অসুবিধা নেই। ঠিক আছে? এটা করতে হবে। 128 নম্বর আর্টিকেল। দেখো এইগুলো যেগুলো করছি না, এগুলো মানে তোমাদের না করলে হবে, মানে এগুলো যারা একদম বেসিক মানে একদম কি বলবো, মানে ব্যাপক লেভেলে পড়বে তাদের জন্য এগুলো দিচ্ছি। ঠিক আছে? নালে বাকিগুলো তোমাদের করতে হবে না, এগুলো সুপ্রিম কোর্টটা স্যার করতে আপনি হবে। বলে তো দিন, বাকিটা দেখা যাবে। সেটাই। ও তো বলবেই, ও তো এখানে স্ক্যান করে নিচ্ছে এটাকে, বুঝতে পারছেন? হ্যাঁ ওর হ্যাঁ। মেমোরিতে স্ক্যান হয়ে গেছে সব। আমাদের তো ছোটখাটো ব্রেন না, ভেবে বলতে হবে আমাদেরকে। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের এটা করতে হবে। এই পঞ্চায়েত তো বলে দিয়েছি 200, এটা তো হয়ে গেছে। চলো, তো এখান থেকে এগুলো আমাদের করতে হবে। রাইট টু প্রপার্টি এগুলো তো হয়ে গেছে। ফাইন্যান্স, আচ্ছা এইটা ফাইন্যান্স অর্থ কমিশন 280 নম্বর আর্টিকেল। 300 রাইট টু প্রপার্টি এটা করতে হবে।
স্যার অর্থ কমিশন ওইগুলো লাস্টে দিয়েছে কেন স্যার 300 ওগুলো পরে হয়েছে বলে নাকি? হ্যাঁ ও স্যার বলছিলাম অর্থ কমিশন কি প্রতি ইয়ারলি হয়? না, প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়। এখন তো এটা তো 18তম অর্থ কমিশন না, অটল দুল্লু আছে। হ্যাঁ না, অটল দুল না, বর্তমানে অর্থ কমিশন 16তম অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া। পানাগড়িয়া তো, হ্যাঁ। আগে কে ছিল? এন.কে. সিং। আগে ছিল এন.কে. সিং, এখন হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। এবার 2024 সালে আগে কে ছিল অত মনে রেখে কি হবে? ওগুলো কি আসবে? আগে কে ছিল? আরে আগে তো এতদিন ধরে পড়েছিল, এতদিন ধরে 15তম আসতেই পারে, 16তমটা না দিয়ে যদি 15তম দেয় তাহলেই আসতে পারে। হ্যাঁ, আজকাল তো এরকমই চলছে, ঠিক উল্লু বানাচ্ছে আমাদেরকে। আচ্ছা, একটা শোনো, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই আর্টিকেল গুলো আমাদের করতে হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমি রেকর্ডিংটা অফ করে রাখি, ঠিক আছে? ওটা সেভ করেছেন? হ্যাঁ, সেভ করেছেন। ও মাই গড।